Hello dear viewers, welcome back to my online class. I am back again with a new class. I will discuss on the chapter of narration. প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি ন্যারেশনের একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজ আমি ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের ডাইরেক্টকে ইনডাইরেক্ট করার নিয়মটা নিয়ে আজকে আমি ক্লাসটা করব। আর ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের ডাইরেক্টকে ইনডাইরেক্ট করার সময় আমরা জানি ইন্টারগ্রেটিভ সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হয়। শুধু ইন্টারগ্রেটিভ সেন্টেন্সই নয়, ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট করার সময় সকল সেন্টেন্সগুলিকেই অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হয়। আসো আমরা প্রথমত ইন্টারগ্রেটিভ সেন্টেন্সকে কিভাবে অ্যাসার্টিভ করতে হয় অথবা অ্যাসার্টিভকে কিভাবে ইন্টারগ্রেটিভ করতে হয় প্রথমে আমরা সেই নিয়মটা একটু দেখে আসি। কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই। আসো আমি প্রথমত এখানে কয়েকটা অ্যাসার্টিভ সেন্টেন্স আমি তৈরি করেছি। আর এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আমি যখন ইন্টারগ্রেটিভ করব তখন ওই বাক্যে থাকা অক্সিলারি ভার্বটা সাবজেক্টের প্রথমে চলে আসবে, বা সাবজেক্টের আগে চলে আসবে। আর যখনই অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে আসবে আর সাবজেক্টটা অক্সিলারি ভার্বের পরে চলে যাবে তখনই বাক্যটা ইন্টারগ্রেটিভ সেন্টেন্স হয়ে যাবে আর পুরো বাক্যের ভিতরে কোনো পরিবর্তন হবে না, লাস্টে শুধু একটা প্রশ্ন। এবং সেই ইন্টারগ্রেটিভ সেন্টেন্সটাকে যদি আমরা আবারও অ্যাসার্টিভ করি তাহলে সেই সাবজেক্টটা প্রথমে চলে আসবে, সাবজেক্টটা প্রথমে চলে এসে অক্সিলারি ভার্বটা আবারও সাবজেক্টের পরে চলে যাবে, তাহলে বাক্যটা অ্যাসার্টিভ হয়ে যাবে। যেমন ধরো আমি এখানে ইউ হ্যাভ, আমি যখন ইন্টারগ্রেটিভ করলাম, ইন্টারগ্রেটিভ করার সাথে সাথে বাক্যে থাকা এই অক্সিলারি ভার্বটা বাক্যের সাবজেক্টের প্রথমে চলে এসেছে অথবা বাক্যের শুরুতে চলে এসেছে। এখন ইউটা অক্সিলারি ভার্বের পরে চলে আসছে এবং বাক্যের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন বসে গেছে, তাহলে বাক্যটা কি হয়ে গেল? ইন্টারগ্রেটিভ হয়ে গেল। এবং এই ইন্টারগ্রেটিভকে যদি আমি অ্যাসার্টিভ করি তাহলে আবারও আমরা ইউটাকে প্রথমে নিয়ে এসে এই হ্যাভটাকে আমরা সাবজেক্টের পরে নিয়ে যাব, বাক্যের ভিতরে আর কোনো পরিবর্তন নেই এবং এখানে শুধু একটা ফুল স্টপ বসে যাবে, প্রশ্নবোধক চিহ্নটা উঠে যাবে। তাই হয়েছে। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব আছে, কিন্তু ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে সেটা কি হয়েছে আমরা একটু দেখি। ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে দেখো এই শুডটা সাবজেক্টের আগে চলে আসছে এবং সাবজেক্টটা অক্সিলারি ভার্বের পরে চলে গেছে, তাহলে বাক্যটা কি হয়ে গেল? ইন্টারগ্রেটিভ হয়ে গেল। এখন যদি আমি এই ইন্টারগ্রেটিভ বাক্যটাকে যদি আমি অ্যাসার্টিভ করি তখন আমি আবারও কি করব? আমি আবারও জায়গাটাকে করসপন্ডিং করব। সেখানে ইউটা সাবজেক্টটা প্রথমে চলে আসবে এবং শুডটা সাবজেক্টের পরে চলে যাবে, তাহলে কি হবে? ইউ শুড হেল্প দ্য পুয়ার। তাহলে আমরা স্বল্প পরিসরে আমরা জেনে নিলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্সকে যখন আমরা ইন্টারগ্রেটিভ সেন্টেন্স করব তখন ওই বাক্যে থাকা অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পরে চলে যাবে। যেমন আই এম, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। যদি আমি এটাকে ইন্টারগ্রেটিভ করি আই এম, এমটা কিন্তু পরে আছে, কিন্তু সেটাকে আমি কোথায় নিয়ে আসবো? আইয়ের আগে নিয়ে আসবো, তখন কি হবে? এম আই, তখন এই বাক্যটা ইন্টারগ্রেটিভ হয়ে গেল। এম আই, আই এম যখন এম আই হলো তখন সেটা ইন্টারগ্রেটিভ হয়ে গেল। এম আইকে যদি আমি আবারও অ্যাসার্টিভ করি তখন কি হবে? আই এম, আই প্রথমে আনলাম, এমটাকে আমি পরে নিয়ে গেলাম। যেমন ইউ শুড অ্যাসার্টিভ সেন্টেন্স, যদি আমি ইন্টারগ্রেটিভ করি তাহলে কি হবে? শুড ইউ। যদি আবারও অ্যাসার্টিভ করি তাহলে আবার কি হবে? ইউ আগে আসবে, শুড পরে গিয়ে হবে ইউ শুড, তাহলে বাক্যটা অ্যাসার্টিভ হয়ে গেল। আমরা ইন্টারগ্রেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে আমরা শিখে গেলাম। আসো আমরা এবার মূল আলোচনায় চলে যাই। আসো আমরা প্রথমে একটু বলে নেই ইন্টারগ্রেটিভ সেন্টেন্স কত প্রকার। ইন্টারগ্রেটিভ সেন্টেন্স তিন প্রকার। একটা হলো ইয়েস নো কোশ্চেন, দুই নম্বরে হলো ডব্লিউএস কোশ্চেন, তিন নম্বরে হলো ট্যাগ কোশ্চেন। তাহলে ইয়েস নো কোশ্চেন আমরা কিভাবে চিনব? ইয়েস নো কোশ্চেন চিনব যে ইন্টারগ্রেটিভ সেন্টেন্সকে শুধু অক্সিলারি ভার্ব দ্বারা করা হয়, যে ইন্টারগ্রেটিভ সেন্টেন্সকে শুধু অক্সিলারি ভার্ব দ্বারা করা হয় তাকে বলা হয় ইয়েস নো কোশ্চেন।
তাহলে দেখো সাবজেক্টের আগে শুধু একটা অক্সিলারি ভার্ব থাকবে, এখানে একটা অক্সিলারি ভার্ব আছে হ্যাভ, ইউর আগে একটা অক্সিলারি ভার্ব আছে ইউর আগে একটা অক্সিলারি ভার্ব আছে ক্যান, ইউর আগে একটা অক্সিলারি ভার্ব আছে আর। তাহলে প্রত্যেকটা সেন্টেন্সকেই অক্সিলারি ভার্ব দ্বারা করা হয়েছে। তাহলে এটাকে আমরা বলবো ইয়েস নো কোশ্চেন। আর ইয়েস নো কোশ্চেনের ডাইরেক্টকে ইনডাইরেক্ট করার সময় আমরা যে রুলটাকে ফলো করব সেটা হলো সাবজেক্ট প্লাস আস্কড প্লাস অবজেক্ট প্লাস ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে আমরা ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটাকে আমরা ফলো করব, সাবজেক্টের পরে আস্কড হয়। তাহলে আমরা কি করব, এই যে এখানে থাকা যে সেইড আছে সেইডকে আমরা আস্কড করে দেব। যেমন হি আস্কড, ASKED, asked me, he asked me, কমা উঠে ইফ বসবে, কারণ ইয়েস নো কোশ্চেনের ডাইরেক্ট নারেশনকে ইনডাইরেক্ট করার সময় কমা উঠে ইফ বা হোয়েদার বসে। আমরা শুধু ইফ বসাবো, হোয়েদার আমরা বসাবো না, ইফ বসে। কিন্তু একটু আগে তোমাদেরকে দেখানো হয়েছে যে হ্যাভ ইউ এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর এই ইন্টারোগেটিভ সেন্টেন্সকে যখন আমরা অ্যাসারেটিভ করব তাহলে হ্যাভ পরে যাবে, ইউ প্রথমে আসবে। এবার আমরা ইউটাকে মি অনুযায়ী আই করে দিব, কারণ আমরা জানি ইউ সবসময় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। ইউ সবসময় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। যেমন আই এবং উই সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের, আর ইউ রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে প্রিয় ভিউয়ার্স, এবার দেখো ইউটা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। ইউ যেহেতু 1 নম্বর ফর্মে আছে এবং মি 3 নম্বর ফর্মে আছে। আমরা জানি রিপোর্টেড স্পিচের পার্সনটা যত নম্বরে থাকবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বা অবজেক্টটাকে তত নম্বরে নিয়ে যেতে হবে। তাহলে মিকেও আমি 1 নম্বর ফর্মে নিয়ে আসবো, আই মাই মি। তাহলে আমি 1 নম্বরে কি পেলাম, মি এর 1 নম্বর ফর্মটা পেলাম আই, সেটা আমি দিয়ে দিলাম। এখন যে হ্যাভ ইউকে আমি অ্যাসার্টিভ করার কারণে হ্যাভ ইউটা ইউ হ্যাভ হয়ে গেল। এখন আমার সাবজেক্টের পরে যে হ্যাভ আছে সে হ্যাভটাকে আমি এখানে হ্যাড করে দিলাম। এরপরে ডান ইউর এখানে 2 নম্বর ফর্মে আছে। ইউর পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী, আর রিপোর্টিং ভার্বের অবজেক্টে আছে মি, কিন্তু মি আছে এখানে 3 নম্বর ফর্মে, কিন্তু ইনভার্টেড কমার ভিতরের পার্সন 2 নম্বরে আছে। তাহলে বাইরের পার্সনটাকে আমি 2 নম্বরে নিতে হবে। তাহলে বাইরের পার্সনটাকে 2 নম্বরে নিতে হলে আমি 3টা ফর্ম বলতে হবে, আর 3টা ফর্ম বললে আসে আই মাই মি। তাহলে আমি 2 নম্বর ফর্মটা পেলাম মাই, আর ডিউটিও পেয়ে গেলাম। তাহলে আমাদের পুরো বাক্যটাই আমরা বুঝতে পারলাম যে রিপোর্টিং ভার্বটা হবে আস্ক, কমা উঠে ইফ বা ডব্লিউএস কোশ্চেন, ইউ রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী আই হলো, হ্যাভ হ্যাড হলো, ডান ইউর তাও মি অনুযায়ী মাই হয়ে ডিউটি হয়ে গেল। আমাদের প্রথম বাক্যটা শেষ। আসো আমরা নেক্সট সেন্টেন্সটা নিয়ে একটু দেখি। যেমন হি সেড টু মি, হি সেড কি হয়ে যাবে এখানে, হি সেড টু মি এর সেডটা এখানে আস্কড হবে, ASKED, হি আস্কড মি, কমা উঠে ইফ অথবা ডব্লিউএস কোশ্চেন বসে আমাদের স্ট্রাকচার যা বলছে। তাহলে ইফ হয়ে এবার উইল ইউকে প্রথমত অ্যাসারেটিভ করতে হবে, কারণ ডাইরেক্ট নারেশনকে ইনডাইরেক্ট করার সময় প্রত্যেকটা সেন্টেন্সকেই অ্যাসারেটিভ সেন্টেন্স করতে হয়। তাহলে উইল ইউ অ্যাসারেটিভ করলে হবে ইউ উইল। তাহলে ইউটাও মি অনুযায়ী আই হবে, উইলটা উড হবে, ইউ উড গো উইথের কোনো পরিবর্তন এখানে হবে না, মি 3 নম্বর ফর্মে আছে। আই মাই মি এরা সবাই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, সাবজেক্টে আছে হি, তাহলে হি এর 3 নম্বর ফর্মটা হবে হি হিজ হিম, তাহলে এখানে হবে হিম হয়ে যাবে। তাহলে আমাদের সেকেন্ড সেন্টেন্সটাকেও আমরা বুঝতে পারলাম সেড আস্কড হলো, কমা উঠে ইফ বা ডব্লিউএস কোশ্চেন বসলো, বাক্যটা অ্যাসার্টিভ করার পরে ইউটা মি অনুযায়ী আই হলো, উইল উড হলো, গো উইথ মি পর্যন্ত বসে গেল। আসো আমরা নেক্সট সেন্টেন্সটা একটু দেখি। আমাদের এখানে একটু খেয়াল করলে আমরা এই সেটটাকে কি হিসাবে বসাতে হয়, আস্কড, ASKED, আস্কড মি, কমা উঠে ইফ, ক্যান ইউ
অ্যাসারেটিভ করলে হবে ইউ ক্যান, ইউটা আগে আসবে, ক্যানটা পরে যাবে, ইউটা মি অনুযায়ী আই হয়ে যাবে, কারণ ইউ রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। ইউ 1 নাম্বার, মি 3 নাম্বার। মিকে যদি আমি 1 নাম্বারে আনি সেটা পাই আমি আই, আর ক্যানটাকে পাই আমি কুড। তাহলে আই কুড হেল্প, হেল্পের কোনো পরিবর্তন নেই, হেল্প মি, আই মাই মি 3 নাম্বার ফর্মে আছে, আর আই মাই মি পরিবর্তন হবে সাবজেক্ট অনুযায়ী, আর সাবজেক্টে আছে হি। তাহলে হি অনুযায়ী মিটা হিম হয়ে গেল, কারণ মি যেরকম 3 নাম্বার ফর্মে আছে, হি এর 3 নাম্বার ফর্মটা হলো হি, হিজ, হিম। তাহলে আমি হিম পেয়ে গেলাম। আমাদের তৃতীয় নাম্বারের বাক্যটাও আমরা বুঝতে পারলাম। সেট আস্ট হলো, কমোটিভ বা ডব্লিউএস কোশ্চেন বসলো, ইউটা মি অনুযায়ী আই হলো, ক্যান কুড হলো, আর হেল্প মিটা হেল্প হিম হয়ে গেল। এবার আসো, হি সেট হবে আস্কড মি ইফ, কমা উঠে ইফ, আর ইউকে আমরা অ্যাসার্টিভ করলে হবে ইউ আর, ইউটা মি অনুযায়ী আই হবে, আর অ্যামিজার থাকলে সেটা ওয়াজ ওয়ার হবে। রাইটিং এ লেটার, কোনো পরিবর্তন নেই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ন্যারেশনটাকে আমরা অত্যন্ত সহজভাবে তোমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। আশা করি তোমরা এই চ্যাপ্টারটা অত্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছো ইনশাআল্লাহ। কিন্তু এই ন্যারেশনটাকে একটু মনোযোগ দিয়ে করলে, এই ন্যারেশনের ক্লাসটা দেখার পর থেকেই তুমি একজন স্টুডেন্টকে একজন দক্ষ টিচারের মতো করে তুমি পড়াতে সক্ষম হবে। এই ক্লাসে, আমার এই ন্যারেশনের ক্লাসের মধ্য দিয়ে আমি কোনো স্টুডেন্টকে শিখাই না, আমি একজন স্টুডেন্টকে একজন শিক্ষক রূপে রূপান্তর করার আমি চেষ্টা করছি। আসো আমরা এবার ডব্লিউএস কোশ্চেন নিয়ে একটু আলোচনা করি, কারণ আমরা একটু আগেই বলেছি ইন্টারোগেটিভ সেন্টেন্স 3 প্রকার: ইয়েস নো কোশ্চেন, ডব্লিউএস কোশ্চেন, ট্যাগ কোশ্চেন। আমরা ডব্লিউএস কোশ্চেনটা নিয়ে আজকে আলোচনা করব, আর ততক্ষণে আমাদের সাথেই থাকুন। ডিয়ার ভিউয়ার্স, আমরা এবার ডব্লিউএস কোশ্চেনটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আসো আমরা পরিবর্তনটা একটু দেখে আসি। নিয়মটা কিন্তু একই, ডব্লিউএস কোশ্চেন এবং ইয়েস নো কোশ্চেনের সম্পূর্ণ নিয়মটাই এক। ইয়েস নো কোশ্চেনে কমা উঠে শুধু ইফ বসে, আর ডব্লিউএস কোশ্চেনে কমা উঠে ডব্লিউএস কোশ্চেন বসে, তফাৎ শুধু এটুকুই। তাহলে সেট কি হবে? আস্কড হবে, হি আস্কড মি, হি আস্কড মি, কমা উঠে যেখানে ইয়েস নো কোশ্চেনে আমি ইফ বসিয়েছি, সেই ইফের জায়গায় এবার যেখানে ডব্লিউএস কোশ্চেন থাকবে সেখানে ডব্লিউএস কোশ্চেনের ডব্লিউএস কোশ্চেনই বসে যাবে। তাহলে হোয়াটের হোয়াট এখানে বসে গেল, কিন্তু বাকি পরিবর্তনটা সম্পূর্ণ একই ধরনের ইয়েস নো কোশ্চেনের মতো। তাহলে হ্যাভ ইউ, হ্যাভ ইউকে যদি আমি অ্যাসারেটিভ সেন্টেন্স করি তাহলে অ্যাসারেটিভে হবে ইউ হ্যাভ, আর ইউ পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী, আর রিপোর্টিং ভার্বের অবজেক্টে আছে মি, মি হলো 3 নাম্বার ফর্ম, ইউ হলো 1 নাম্বার ফর্ম। এইবার মিকে যদি আমি 1 নাম্বার ফর্মে নিই তাহলে আমি পাই আই, কারণ আই মাই মি আমি প্রথমে আই পাই। তাহলে আমি আই নিলাম, আর হ্যাভটাকে সাবজেক্টের পরে নিয়ে হ্যাড করে দিলাম, ডানের ডান করে দিলাম, বাক্যটা হয়ে গেল। তাহলে সেইট আস্কড হলো, কমা উঠে ডব্লিউএস কোশ্চেন বসলো, আর ইউটা মি অনুযায়ী আই হলো, হ্যাভটা হ্যাড হয়ে বাকি যা আছে বসে গেল। তাহলে ডব্লিউএস কোশ্চেনও অতীব সহজ, কারণ আমি এটাকে একটা রুলের মধ্য দিয়েই আমি শেষ করে দেই। এখানে শুধু লিখি সাবজেক্ট বসে, আস্ক বসে, অবজেক্ট বসে, কমা উঠে ইফ অথবা ডব্লিউএস কোশ্চেন বসে। ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে শুধু আমি একটা স্ট্রাকচারের মধ্য দিয়ে আমি এটাকে শেষ করি। এখানে আমি শুধু লিখি সাবজেক্ট বসে, আস্ক বসে, রিপোর্টিং ভার্বের অবজেক্টটা বসে, কমা উঠে ইফ অবলিক ডব্লিউএস কোশ্চেন বসে, আর বাকি সাবজেক্ট ভার্ব বা অবজেক্ট বসে। সাবজেক্ট এবং ভার্বটা সম্পূর্ণ পরিবর্তনশীল। আসো আমি সেকেন্ড সেন্টেন্সটা করি। সেকেন্ড সেন্টেন্সটা তো আছে হি সেইট হবে আস্কড, হি আস্কড মি, কমা উঠে যেখানে আমি ইফ বসিয়েছি সেখানে আমি ডব্লিউএস কোশ্চেনের ডব্লিউএস কোশ্চেনটা এখানে বসিয়ে দিব, কারণ ডব্লিউএস কোশ্চেন যেখানে থাকবে সেখানে কানেক্টর হিসেবে ইফ বসানো যাবে না। তাহলে আমি এখানে হয়ারের হয়ার বসালাম। উইল ইউ, উইল ইউকে যদি আমি অ্যাসারেটিভ করি তাহলে সেটা হবে ইউ উইল, শুধু স্থানটা পরিবর্তন হবে, সাবজেক্ট আগে আসবে, অক্সিলারি ভার্বটা পরে যাবে। কিন্তু ইউ 1 নম্বরে আছে, মি 3 নম্বর আছে, ইউ অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। কিন্তু এবার 3কে যদি আমি 1 করি তাহলে হয় আই, আর উইলটা হবে উড। তাহলে আই উড গো, আই উড গো। কত সহজ ইন্টারোগেটিভ সেন্টেন্স
তোমরা শুধু আজকের এই ক্লাসটা করার পরেই তোমরা বুঝতে পারবা যে এত সহজে ইন্টারোগেটিভ সেন্টেন্স করা যায়। হ্যাঁ, আসো আমরা নেক্সট সেন্টেন্সটা দেখি। সেম ভাবে আমি সেডকে এখানে কি করব, আস্কড করে দিব। হি আস্কড, ASKED, আস্কড মি। হোয়েন এর হোয়েন। হ্যাজ হি, হ্যাজ হিকে যদি আমি অ্যাসারেটিভ করি তাহলে হ্যাজ হিটা হবে হি হ্যাজ। তাহলে হি থার্ড পারসনের কোনো পরিবর্তন নেই। আমরা আগেই দেখেছি আই এবং উই সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, ইউ অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, কিন্তু থার্ড পারসনের কোনো পরিবর্তন হবে না। তাহলে হি হয়ে গেল, আর হ্যাজটা এখানে হ্যাড হলো, গনের গন হয়ে গেল। তাহলে আমরা খুব সহজেই আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে আমরা শিখে নিলাম। এই 10 থেকে 12টা মিনিট সময় যদি তোমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের পিছনে দাও তাহলে তোমরা শুধু একজন ভালো স্টুডেন্ট নয়, তোমরা একজন দক্ষ টিচার হয়ে উঠতে পারো দিনে দিনে। অত্যন্ত ভালোভাবে এবং মনোযোগ দিয়ে যদি তোমরা সেন্টেন্সগুলি দেখো তাহলে আশা করি তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে কোনো ঝামেলা থাকবে না। আমি নেক্সট ক্লাস নিয়ে আসা পর্যন্ত আমাদের সাথে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।